হ্যালো ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন সবাই। এই সিরিজে আমরা গাছের বিভিন্ন উপাদান এবং সেগুলোর বিভিন্ন উৎস ও তাদের ব্যবহার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আমাদের আজকের পর্বে থাকছে আরও দুটো জৈব সার, বোন মিল ফার্টিলাইজার বা হাড় গুঁড়ো এবং হর্ন মিল ফার্টিলাইজার বা শিং গুঁড়োর পুষ্টিগুণ, এদের ব্যবহারিক পরিমাণ, প্রয়োগ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা। তাই চ্যানেলে যারা নতুন তারা প্রয়োজন মনে করলে এই পর্ব দেখার আগে বা পরে আগের পর্ব দেখে নিতে পারেন। তাহলে প্রতিবারের মতো এবারেও ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কোথাও বাদ না দিয়ে দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আগের পর্বগুলোতে গাছের নিয়মিত খাবারের যোগানের জন্য দুটো মূল জৈব সার, সর্ষের খোল আর নিম খোলের ওপরে বিস্তারিত আলোচনা রয়েছে। কিন্তু এই নিয়মিত সার হিসাবে ওই দুটি সারের সঙ্গে আমরা অনেকে হাড় গুঁড়ো বা শিং গুঁড়ো ব্যবহার করে থাকি। তাই এই দুটো গুঁড়ো সার সম্পর্কেও আমাদের জানা দরকার। আগের ভিডিওগুলোর আলোচনা থেকে আমরা জেনেছি যে গাছের নিয়মিত সারের প্রয়োজন মেটাতে সর্ষের খোলের সাথে নিম খোল নির্দিষ্ট পরিমাণে বিভিন্নভাবে প্রয়োগ করা যায়। কিন্তু এই দুটো সার পৃথক অথবা মিশ্রিত অবস্থায় যে এনপিকে রেশিও দেয় তা দিয়ে যে কোনো গাছের প্রয়োজনীয় এনপিকে রেশিও পাওয়া সম্ভব তো হয়ই না, উপরন্তু ফসফরাস এবং পটাশিয়ামের একটা ঘাটতি তৈরি হয়। তাই একটা নির্দিষ্ট ইন্টারভ্যালে গাছে ফসফরাস ও পটাশিয়ামের যোগানের প্রয়োজন হয়। আমরা অনেকেই এই প্রয়োজনীয়তা মেটাতে হাড় গুঁড়ো এবং শিং গুঁড়ো ব্যবহার করি, কিন্তু এই দুটো সার কি সত্যিই ফসফরাস এবং পটাশিয়ামের ঘাটতি মেটাতে সক্ষম? প্রথমেই আমরা এই সার দুটোর সাথে পরিচিত হয়ে নিই, যাতে সহজে এদেরকে চিনতে পারি। এই হলো বোন মিল বা হাড় গুঁড়ো, আর এই হলো হর্ন মিল বা শিং গুঁড়ো। তাহলে এটা কি? আসলে এটাও হাড় গুঁড়ো। তাহলে দুটো দুরকম কেন? না, এটা হলো লোকালি মেড আর এটা মেশিন মেড। হয়তো লোকাল মেড প্রোডাক্টটিও মেশিনেই প্রস্তুত, কিন্তু দেখাই যাচ্ছে এটা ঠিক গুঁড়ো নয়, খানিকটা দানাদার, আর এটা সুন্দরভাবে গুঁড়ো করা। তাহলে এখন প্রশ্ন হতে পারে, কোনটা ব্যবহার করা ঠিক? আসলে এ ব্যাপারে কারো কাছে দানাদার প্রোডাক্টটি ভালো, তো কারো কাছে অপরটা। তবে আমি ব্যক্তিগতভাবে মিহি গুঁড়োটাই প্রেফার করি, কারণ বোন মিলের ব্যবহার ফসফরাসের জন্য, আর ফসফরাস নাইট্রোজেনের মতো মাটিতে যথেষ্ট উপস্থিত থাকে না। তাই মিহি দানায় প্রয়োগ করলে গাছের পক্ষে গ্রহণ করা সহজ হয়ে ওঠে। অবশ্য তার মানে এটা নয় যে বড় দানাদার অংশটা ফেলে দিই। আসলে যেহেতু আমার বাগানে বনসাই গাছের পাশাপাশি অন্যান্য গাছও আছে, তাই মিহি গুঁড়ো অংশটা ছোট বনসাই ও অন্যান্য ছোট গাছগুলোর জন্য রাখি, আর বাকিটা অপেক্ষাকৃত বড় গাছগুলোর জন্য। এবার একটু হর্ন মিলের দিকে তাকানো যাক। এখানে দেখা যাচ্ছে ধূসর রঙের কিছু চোকলা, আর তার তলায় এরই কিছুটা ডাস্ট বা পাউডার। তাহলে এর ক্ষেত্রে ডাস্ট ভালো, নাকি এই চোকলাগুলোই সরাসরি প্রয়োগ করা ভালো? এক্ষেত্রে বলবো, খানিকটা ডাস্টের সাথে এই চোকলাগুলো সরাসরি প্রয়োগ করাই ভালো, কারণ চোকলাগুলো মাটিতে পড়ে ডাস্ট হতে বেশ খানিকটা সময় নেবে। তাতে সম্পূর্ণ সারটা একসাথে মাটিতে মিশবে না, ফলে অনেক দিন ধরে গাছে সারের সরবরাহ বজায় থাকবে এবং মাটিতে আধিক্য ঘটার প্রবণতাও কমবে। এবার দেখা যাক এই দুই ধরনের সারে এনপিকে রেশিও কেমন। হাড় গুঁড়ো বা বোন মিল ফার্টিলাইজারের এনপিকে রেশিও 3:15:0 সঙ্গে 12% ক্যালসিয়াম। তাহলে দেখা যাচ্ছে হাড় গুঁড়োতে নামমাত্র নাইট্রোজেন এবং ফসফরাস প্রায় 15 ভাগ রয়েছে, কিন্তু পটাশিয়ামের পরিমাণ 0। এবার শিং গুঁড়ো, এর এনপিকে রেশিও 14:2:0, আবার অনেকের মতে 12:2:0। অতএব দেখা যাচ্ছে শিং গুঁড়োকে নাইট্রোজেন সার বললে খুব একটা অমূলক হবে না, কারণ এতে 12 থেকে 14 ভাগ নাইট্রোজেন, মাত্র 2 ভাগ ফসফরাস রয়েছে। আর হাড় গুঁড়োর মতো এতেও পটাশিয়ামের পরিমাণ 0। তাহলে দেখা যাচ্ছে আমরা যদি ফসফরাসের জন্য হাড় গুঁড়ো আর নাইট্রোজেনের জন্য শিং গুঁড়ো ব্যবহার করি, তাহলে তা একেবারে সঠিক। কিন্তু এই অ্যাকচুয়াল ফ্যাক্টর না জেনে আমরা অনেকেই দিতে হয় ধরনের মানসিকতা নিয়ে এ দুটোকে ব্যবহার করি, প্যারালালি সর্ষের খোল আর নিম খোলের সাথে। তাই এবার একটু তাকিয়ে নেওয়া যাক এই চারটে ডাস্ট সারের পুষ্টিগুণ কেমন। সর্ষের খোলে নাইট্রোজেন 4.8%, ফসফরাস 2%, পটাশিয়াম 1.3%। নিম খোলে নাইট্রোজেন 5.2%, ফসফরাস 1%, পটাশিয়াম 1.4%। পাশাপাশি বোন মিল ফার্টিলাইজারে নাইট্রোজেন 3%,
ফসফরাস 15%, পটাশিয়াম 0। হর্ন মিলে নাইট্রোজেন 14%, ফসফরাস 2%, পটাশিয়াম 0। অতএব এর থেকে এটা পরিষ্কার বলা যাচ্ছে যে বোন মিল ফসফরাস প্রধান সার আর হর্ন মিল নাইট্রোজেন প্রধান সার। এখন যদি নিম কেক এবং মাস্টার কেকের নিয়মিত ব্যবহার চলতে থাকে, তাহলে এই 4টে সারের মধ্যে হর্ন ডাস্ট খুব ক্যালকুলেটিভ মেথডে প্রয়োগ করতে হবে। তা না হলে গাছের মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যাবে এবং মাটি খুব সহজে অ্যাসিডিক বা আম্লিক হয়ে পড়বে। এখানে চার্টের রেশিও দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে একই পরিমাণ হর্ন ডাস্ট একই পরিমাণ সর্ষের খোলের চেয়ে 3 থেকে 3.5 গুণ বেশি নাইট্রোজেন মাটিতে সরবরাহ করতে পারে। যদিও সাথে নিম খোল থাকলে নাইট্রোজেনের এই সরবরাহকে একটু স্লো করতে পারে, কারণ নিম কেক পাউডার নাইট্রোজেনকে স্লো রিলিজ করে, অর্থাৎ মাটিতে থাকা নাইট্রোজেনকে ধীরে ধীরে একটু একটু করে গ্রহণযোগ্য করে তোলে, কিন্তু তার পরিমাণ কমাতে সক্ষম নয়। আর সেই সঙ্গে এটা দেখা গেল এই 4টে সারের কোনোটিতেই ফসফরাস এবং পটাশিয়ামের ঘাটতি সম্পূর্ণ মিটছে না। বিশেষত পটাশিয়ামের তো মোটেই মিটছে না। তাই প্রয়োজন অনুযায়ী গাছের মাটিতে ফসফরাস এবং পটাশিয়ামের যোগান ঠিক রাখতে ফসফরাস এবং পটাশিয়াম প্রধান জৈব অথবা অজৈব সার প্রয়োগ করতে হবে। শেষের বেলায় বলি, আমরা বিভিন্ন সারের কথা শুনেছি বা শুনছি, দেখেছি বা দেখছি, কিন্তু এতে এমনটা নয় যে আমরা যারা বাগান চর্চা বা বনসাই চর্চা করি তাদের এই সব ধরনের সারই ব্যবহার করতে হবে বা সংগ্রহে রাখতে হবে। পুষ্টিগুণের প্রয়োজনীয়তা অনুযায়ী যখন যেটা প্রয়োজন হবে এবং প্রয়োজন অনুযায়ী যখন যে সারটা আমাদের হাতের কাছে পাবো সেটাই ব্যবহার করব। তবে আমরা মানুষেরা সারা বছর প্রতিদিন দুবেলা যদি ভাত, ডাল আর আলু ভাজা খেতে থাকি, তাহলে আমাদের যেমন অরুচি হয়, তেমনি গাছপালার ক্ষেত্রেও সারা বছরে একই উপাদানের বিভিন্ন সার ঘুরিয়ে ফিরিয়ে প্রয়োগ করলে ভালো হয় বই কি। সেই সঙ্গে মূল উপাদানগুলোর পাশাপাশি গৌণ উপাদানগুলোর অভাব তৈরি হওয়ার সম্ভাবনা কম থাকে। ফলে আমাদের গাছপালাও সুন্দরভাবে সারা বছর আমাদের বাগান আলো করে থাকতে পারে। আবার সেই সঙ্গে এটাও উল্লেখ করা প্রয়োজন যে প্রায় অনেক অনেক সার রয়েছে যেগুলি বিশেষ বিশেষ গাছের ক্ষেত্রে প্রয়োগে একটু দ্রুত ফল পাওয়া যায়। যেমন এই যে হর্নমিল ফার্টিলাইজার, বিশেষত বাহারি গাছপালার ক্ষেত্রে এটা বেশি ব্যবহার করা হয়। কারণটা অবশ্য বোঝাই যাচ্ছে যে নাইট্রোজেনের পরিমাণ বেশি, তবে তার মানে এটা নয় যে অন্য কোনোভাবে আমরা এই নাইট্রোজেনের অভাব মেটাতে পারবো না। এবং সেই সাথে সাথে এটাও বলে নেওয়া দরকার যে কোনো ধরনের গাছের ক্ষেত্রেই আমরা এই সারটা প্রয়োগ করতে পারি। এবার একটু তাকিয়ে নেওয়া যাক এগুলোর প্রয়োগ বিধির দিকে। এই দুটো সার সাধারণভাবে গাছের গোড়ার চারিদিকে নালি কেটে সেখানে সরাসরি ছড়িয়ে মাটি দিয়ে ঢাকা দিয়ে জলে ভিজিয়ে দেওয়া হয়। তবে বোন মিল ফার্টিলাইজার মানে হাড় গুঁড়ো প্রয়োগের ক্ষেত্রে গাছের গোড়ার কাছাকাছি নালি কেটে সেখানে দেওয়াই ভালো, কারণ হাড় গুঁড়ো মূলত ফসফরাস সমৃদ্ধ, আর ফসফরাস নাইট্রোজেনের মতো মাটিতে চলমান বা সরণশীল, অর্থাৎ স্থান পরিবর্তন করতে সক্ষম নয়। আর পরিমাণের কথা বলতে গেলে বোন মিল ফার্টিলাইজার 12 ইঞ্চি টব পিছু 1 থেকে 1.5 মাস অন্তর 3 থেকে 4 চামচ পর্যন্ত দেওয়া যেতে পারে। কিন্তু হর্ন মিল ফার্টিলাইজার ক্ষেত্রে আগে দেখতে হবে মাস্টার্ড কেক এবং নিম কেক পাউডারের ব্যবহার নিয়মিত হয় কি না। যদি হয়, সেক্ষেত্রে কোনো একটা ইন্টারভ্যালে এই 2 কেক পাউডার প্রয়োগ বন্ধ রেখে এটা বোন মিল ফার্টিলাইজারের সমান পরিমাপেই দেওয়া যেতে পারে। তবে বর্ষার মরশুমে হর্ন মিল ফার্টিলাইজারের ব্যবহার বন্ধ রাখাই ভালো, করলেও খুব কম পরিমাণে করা উচিত। তাহলে মাটিতে নাইট্রোজেনের আধিক্য হবে না। তা না হলে বর্ষা শেষে মাটি অতিরিক্ত অ্যাসিডিক বা আম্লিক হয়ে পড়বে। এ ব্যাপারে পোস্ট মনসুন সময়ে মাটি আম্লিক হয়েছে কিনা বা হয়ে থাকলে তা কীভাবে প্রতিকার করা যাবে তা নিয়ে খুব শীঘ্রই ভিডিও আসছে। এই দুটো সার বোন মিল ফার্টিলাইজার এবং হর্ন মিল ফার্টিলাইজার লোকাল মার্কেটের পাশাপাশি অনলাইন শপেও পাওয়া যায়। ডেসক্রিপশন বক্সে এই দুটো সারের অনলাইন পারচেজ লিঙ্ক দেওয়া রইল, সেখান থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন। তাহলে আজকের অনুসন্ধানের পর আশা করি আমরা নিজেরাই মোটামুটিভাবে এই 4 ধরনের সারের ব্যবহারিক অনুপাত ঠিক করে নিতে পারব। তবুও কোনো সমস্যা হতে পারে ধরে নিয়ে সহজে কিভাবে ফসফরাস এবং পটাশিয়ামের অভাব জৈব এবং অজৈব উপায়ে মেটানো যায় তার বিস্তারিত আলোচনা নিয়ে আসছে পরের ভিডিও। আর তাছাড়া
ফসফরাস এবং পটাশিয়ামের ওপর ডিটেলস ভিডিওর অনুরোধ রয়েছে দর্শকদের কাছ থেকেও। আজ তাহলে এই পর্যন্ত। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে রাখুন। ফিরছি খুব শিগগিরই।